বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ছন্দ নির্ণয়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে ছন্দ এবং অলংকার এই বিষয়গুলো এমন একটা বিষয় যেগুলো সঠিকভাবে প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু খুব একটা পেরে ওঠা যায় না। অর্থাৎ ছন্দ এবং অলংকার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করেই নির্ণয় করাটা সম্ভব। তো আজকে আমি তোমাদের সামনে এমন কিছু ছন্দ লিপি নির্ণয় করে দেখাবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সময় পরীক্ষায় এসছে। তোমরা যে এখন পড়ছো তোমাদের পাঠ্যে ছন্দ অলংকার রয়েছে, এরকম পূর্ববর্তী সিলেবাসেও ছন্দ অলংকার পাঠ্য ছিল। তো সেই রকম কিছু গুরুত্বপূর্ণ ছন্দ যেগুলো আগে ফাইনাল পরীক্ষায় এসছে আজকে আমি নির্ণয় করে দেখাবো, এবং কিভাবে ছন্দ নির্ণয় করবে সেই সম্পর্কে তোমরা একটা ধারণা পাবে ক্লাসটা পুরোটা দেখলে। তো চলো শুরু করি। প্রথমেই 1 নম্বর যে লিপিটা আছে দেখো, ছন্দ লিপি যখন এইভাবে পরীক্ষার প্রশ্নে তোমরা পাবে তখন প্রথমেই ছন্দটি পড়বে। যেমন ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ, ওই চন্দন যার অঙ্গের বাস তাম্বুল বন কেশ। এইভাবে করে জিনিসটা পড়বে, বারবার পড়বে। 2বার 3বার পড়ার পর দেখবে অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারছো যে কবিতাটা পড়তে গিয়ে কোন কোন জায়গায় থামতে হচ্ছে। যে যে জায়গায় থামতে হচ্ছে মূলত সেগুলোই এক একটি পর্ব হওয়ার যোগ্য। এক্ষেত্রে দেখো, ওই সিন্ধুর টিপ এই জায়গাটায় পরিষ্কার একটা থামা আমরা বুঝতে পাচ্ছি। সিংহল দ্বীপ এখানে একটা থামা আমরা বুঝতে পাচ্ছি। কাঞ্চনময় দেশ, ওই চন্দন যার অঙ্গের বাস তাম্বুল বন কেশ। এবার এইভাবে কাটার পর তোমাদের মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগবে। দেখো, প্রথম যে পর্বটা রয়েছে সেই পর্বটা বাদবাকি পর্বগুলো থেকে একটু বড় লাগছে। কেন এটা হচ্ছে? তো প্রথম পর্বটা বড় হয়ে গেলে বাদবাকি পর্বগুলো যদি তার সঙ্গে না মেলে তাহলে তোমরা ছন্দ মেলাতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয়? এক্ষেত্রে আমরা লক্ষ্য করব কবিতার যে ছন্দ সেটা এই প্রথম শব্দটি বাদ দিয়ে পড়লে কেমন শুনতে লাগছে। অর্থাৎ এই ওই শব্দটি যদি না থাকতো, সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ, চন্দন যার অঙ্গের বাস তাম্বুল বন কেশ, তার মানে এই ওই শব্দটি পর্বের অতিরিক্ত একটি সংযোজন। মূল পর্বটা এখানে যত মাত্রার তার থেকে অতিরিক্ত হিসেবে রয়েছে এই ওই শব্দ দুটি। সেক্ষেত্রে এই ওই দুটি শব্দকে আমরা অতি পর্ব রূপে কনসিডার করব বা অতি পর্ব রূপে বুঝবো, তারপর আমরা ছন্দটা মেলাবো। এবার এখানে ছন্দটি আমি যেভাবে কেটেছি বা যেভাবে পর্বগুলি পড়ছে সাধারণত বোঝা যাচ্ছে যে এই ছন্দটি একটি মাঝারি পর্ব বিশিষ্ট ছন্দ। সেই ক্ষেত্রে মাঝারি পর্ব ধরে এটাকে আমরা মাত্রাবৃত্ত মনে করে মাত্রাবৃত্তের মাত্রা দিয়ে দেখব। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দল ভাঙতে হবে। তো চলো দল কিভাবে পরীক্ষার হলে তাড়াতাড়ি ভাঙা সম্ভব সেটা আমি এবার একটু দেখাই। দেখো, ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ, ওই চন্দন যার অঙ্গের বাস তাম্বুল বন কেশ। তো এইভাবে করে যদি তাড়াতাড়ি করে মুখে বলে দল বিভাজন করতে পারো তাহলে দেখবে ছন্দ নির্ণয় অনেক সহজ হয়ে যাবে। যাদের ক্ষেত্রে অসুবিধা লাগছে তাদেরকে বলবো একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু সহজেই তোমরা বুঝতে পারবে। তো এই বিষয়কে কেন্দ্র করে অলরেডি আমার চ্যানেলে 4টে ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যারা এখনো এটা জানো না যে মুক্ত দল কি, রুদ্ধ দল কি, এখানে এরকম দাগগুলো আমি কেন দিলাম, এই চিহ্নগুলো কি, যারা এই বিষয়টা জানো না তাদেরকে বলবো আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার আমি এখানে মাত্রা দিয়ে দেবো। এখানে প্রথমেই ওই এটাকে আমি 2 মাত্রা দিয়ে নিলাম, যেহেতু এটা রুদ্ধ দল এবং আমি মাত্রাবৃত্ত ছন্দের যে নিয়ম সেই অনুযায়ী গুনছি, কাজেই প্রত্যেকটা রুদ্ধ দল এখানে 2 মাত্রা পাবে এবং মুক্ত দলগুলো 1 মাত্রা পাবে। এখানে দেখো আপাতত কোনো মুক্ত দল নেই, তাই সব আমি 2 মাত্রা করে দিচ্ছি। এই যে 2 মাত্রাটা আমি দিলাম, এই 2 মাত্রাটা তোমরা অনেকে এইভাবে নর্মাল 1 2 লিখেও দিতে পারো, সেটাও কিন্তু ভুল না। 1 মাত্রা 1 2 মাত্রা 2 এইভাবে করেও তোমরা দিতে পারো। আমি এইভাবে দিলাম। তো এবারে গুনে দেখি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। লক্ষ্য করে দেখো প্রত্যেকটা পূর্ণ পর্ব এখানে 6 মাত্রা বিশিষ্ট, অর্থাৎ ছন্দটার আকৃতি দাঁড়াচ্ছে 6
প্লাস 6 প্লাস 6 প্লাস এখানে যে প্রান্তিক পর্বটা রয়েছে সেই প্রান্তিক পর্বটা 2 মাত্রা বিশিষ্ট, আর সবার আগে যে একটা অতি পর্ব রয়েছে সেটাও হচ্ছে 2 মাত্রা বিশিষ্ট। তার মানে 2 মাত্রা অতি পর্ব, তারপর 6 প্লাস 6 প্লাস 6, তারপর 2। এটাও কিন্তু তাই, 2 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 2। তাহলে এটা হচ্ছে এই ছন্দটার নির্ণীত লিপি। তাহলে ছন্দ নির্ণয় করতে গেলে এইভাবে করে আমাদেরকে পড়ে ছন্দের লিপি নির্ণয় করতে হবে। তো চলো এবার পরবর্তী ছন্দে যাই। তো ছন্দলিপি নির্ণয় করতে গেলে শুধু কিন্তু এইভাবে নির্ণয় করে ছেড়ে দিলে হয় না, এরপর নিচে ডেসক্রিপটিভ ওয়েতে কিছুটা লিখতে হয়। তো তোমরা আশা করছি যে যেখানে পড়েছো সেখানে তোমাদেরকে সেগুলো শিখিয়েছে, তোমরা জানো কি লিখতে হয়, কিভাবে লিখতে হয়। তো সেটা নিয়ে আর বেশি কথা না বাড়িয়ে পরের ছন্দের দিকে যাচ্ছি। দেখো এবার তোমাদের পরবর্তী ছন্দলিপি। মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো, ও মা মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। এই ছন্দটাও একটুখানি লক্ষ্য করো। এই যে মা এবং ওমা, এই দুটো হচ্ছে প্রকৃতপক্ষে সম্বোধন। মাকে অ্যাড্রেস করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। তারপর বলা হচ্ছে মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো, ও মা মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। আমরা বুঝতেই পাচ্ছি নিম খাওয়ালে চিনি বলে কথায় করে, এখানে কিন্তু পরিষ্কার একটা করে পর্ব পড়ছে। মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা, পরিষ্কার এখানে পর্ব পড়ছে। তাহলে এই মা এবং ওমা এই দুটো কি? এই দুটো হচ্ছে সম্বোধন বা অ্যাড্রেস করা হচ্ছে, সেই জন্য এই দুটো কিন্তু অতি পর্ব। তো এই দুটোকে আমরা এইভাবে করে আলাদা করে অতি পর্বের চিহ্ন দিয়ে দেব। তারপর গোটা ছন্দটা আমরা গুনে দেখব। চলো আগে এখানে আমরা এবার দল ভাগ করি, কোনটা মুক্ত দল কোনটা রুদ্ধ দল। কিভাবে আমরা মুক্ত দল রুদ্ধ দল ভাগ করব দেখে নাও। মা একটাই দল, মুক্ত দল। নিম খাওয়ালে চিনি বলে কথায় করে ছলো। এইভাবে করে ভাঙলে সব থেকে তাড়াতাড়ি ছন্দের দল ভাঙা সম্ভব হয়। ও মা মিঠার লোভে তিতো মুখে সারা দিনটা গেল। দেখো ঠিক এইভাবে করে এইটাকে ভাঙা সম্ভবপর। এবার দেখো প্রত্যেকটা পর্ব বেশ ছোট ছোট, আমরা এমনিতেই দেখতে পাচ্ছি পর্বগুলোর আকৃতি খুব একটা বড় নয়, এবং কবিতাটা যে পড়াও হচ্ছে বেশ একটুখানি স্পিডে পড়া হচ্ছে, ছড়ার ছন্দে পড়া হচ্ছে। তো এটাকে আমরা প্রথমেই ধরে নেব এটা স্বরবৃত্ত ছন্দের উদাহরণ। তার কারণ বৈশিষ্ট্যগুলোর আগে মিলিয়ে দেখতে হবে। এখানে তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আপনি তো জানেন কোনটা কোন ছন্দ, এই জন্য আপনি বলছেন। আমরা জানি না, আমরা বলবো কি করে? প্রকৃতপক্ষে এখানে জানা না জানাটা বিষয় করছে না বা ম্যাটার করছে না। এখানে যেটা ম্যাটার করছে সেটা হলো পড়তে পড়তে আন্দাজ পাওয়া যে কোন ছন্দের বৈশিষ্ট্যের সঙ্গে এই আলোচ্য লিপিটার মিল আছে। এখানে আমি যদি দেখতাম পর্বগুলো অনেক বড় বড়, আমি কখনোই এটাকে স্বরবৃত্ত ছন্দ বলতাম না। এখানে পর্বগুলোর যে আকৃতি, তাতে করে এটা স্বরবৃত্ত ছন্দ হওয়ারই যোগ্য, কারণ পর্বগুলো প্রত্যেকটাই বেশ ছোট ছোট। তো চলো মাত্রা দিই, স্বরবৃত্ত ছন্দের নিরিখে দিয়ে দেখি। এবার মাত্রা দেওয়ার আগে সবার আগে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে তিনটে ছন্দ লিপিরই মাত্রা গণনা কিভাবে হয় সেটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন মাত্রাবৃত্তের ক্ষেত্রে মাত্রা গণনা হয় মুক্ত দল 1 রুদ্ধ দল 2, স্বরবৃত্তের ক্ষেত্রে মাত্রা গণনা হয় মুক্ত দল রুদ্ধ দল দুটোই 1, অক্ষরবৃত্তের ক্ষেত্রে আবার অন্য নিয়ম। এইটা তোমাদের জানতে হবে। এই বৈশিষ্ট্য বা নিয়মাবলীগুলো মুখস্থ না থাকলে কিন্তু কোনোদিন ছন্দ করতে পারবে না। তো চলো আমরা দেখে নিই। এখানে যেহেতু স্বরবৃত্তের মাত্রায় আমি গুনবো বলে ভাবছি, সেক্ষেত্রে কিন্তু মুক্তদল রুদ্ধদল দুটোই এক মাত্রা বিশিষ্ট, তো সেটাই আমি দেব। মাতে এখানে এক মাত্রা, এখানেও এক মাত্রা, এখানেও এক মাত্রা, সব এক মাত্রা। কারণ কি? আমি স্বরবৃত্ততে গুনছি। দেখো এবার একটুখানি গুনে, মা এটা 1 হয়েছে, তারপরে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখো লক্ষ্য করে প্রত্যেকটা পূর্ণ পর্ব 4 মাত্রা বিশিষ্ট, প্রান্তিক পর্ব দুটো 2 মাত্রা বিশিষ্ট, এবং অতি পর্ব একটা 1 মাত্রা একটা 2 মাত্রা। এটাতে কিছু এসে যায় না, কারণ অতি পর্ব একটা অতিরিক্ত সংযোজন। সেক্ষেত্রে যেমন আছে অ্যাজ ইট ইজ তোমরা ছন্দলিপি নির্ণয় করো সেই রকমই লিখবে। কি লিখবে? প্রথম লাইনটা কি লিখবে? 1 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 2। আর 2 নম্বর লাইনটা কি লিখবে? 2 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 2। তাহলে এটা হলো মা নিম খাওয়ালে চিনি বলে কথায় করেছিল যে ছন্দটা, সেটা একটি স্বরবৃত্ত
বা ছড়ার ছন্দ তার উদাহরণ। এবার চলো আমরা পরবর্তী ছন্দে চলে যাই। তো চলো আমরা আজকের ক্লাসের তৃতীয় এবং শেষ ছন্দটি নিয়ে আলোচনা করে নিই। দেখো ছন্দটা প্রথমে ভালো করে পড়ো। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয়, যৌবনের শ্যামল গৌরবে। তো এইটা পড়ে আমাদের কেমন লাগছে? ভাবগম্ভীর কবিতা। পড়ছি কেমনভাবে? স্পিডটা অনেক স্লো পড়ছি, তার মানে লয়টা বেশ ধীর। এক একটা পর্ব মনে হচ্ছে বেশ বড় বড় টেনে টেনে উচ্চারিত হচ্ছে। তো এটাকে এবার আমরা পর্ব ভাগ করলে কেমনভাবে করব? বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে। এই লাইনটা একটা গোটা একটাই লাইন, কেন রাখছি সেটা পরে বলবো। কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয়, যৌবনের শ্যামল গৌরবে। এইভাবে পড়লেই কবিতাটা শুনতে সুন্দর লাগবে। বড় বড় লাইন, অবশ্যই আমরা বুঝতে পারছি যে কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দের দিকে যাচ্ছে, কারণ এই কবিতাটা যে পড়া হচ্ছে অনেক টেনে টেনে পড়া হচ্ছে, ধীর গতি সম্পন্ন, এবং পর্বগুলো অনেকটা বড় বড়, যেটা অক্ষরবৃত্তের বৈশিষ্ট্য। এবার বলে রাখি, অক্ষরবৃত্তের মাত্রা গণনা পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের জানতে হবে। অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে মুক্তদল সবসময় এক মাত্রা, এটা স্বাভাবিক। কিন্তু পার্টিকুলার অক্ষরবৃত্ত ছন্দে শব্দান্তের অর্থাৎ শব্দান্তের ও একক যে রুদ্ধ দল, তারাই একমাত্র দুমাত্রা মূল্য পায়। তাহলে কি বললাম? মুক্তদল তো একমাত্রা, শব্দান্তের মানে শব্দের অন্তের আর একক মানে সিঙ্গেল রুদ্ধ দল হলে তারাই শুধুমাত্র দুমাত্রা পায়। তার মানে আর বাকি রুদ্ধ দলগুলোও কিন্তু একমাত্রা পায়। যেমন শব্দের আদিতে যদি রুদ্ধ দল থাকে, শব্দের আদি রুদ্ধ দল, শব্দের যদি মধ্যে রুদ্ধ দল থাকে, তারা কিন্তু সবাই একমাত্রাই মূল্য পায়। এইটা মাথায় রেখে আমাদেরকে ছন্দটা নির্ণয় করতে হবে অক্ষরবৃত্তের ক্ষেত্রে। তো চলো এবার আমরা আগে সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে দল ভাগ করব। বর্ষে বর্ষে, দলে দলে, আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয়, যৌবনের শ্যামল গৌরবে। তো চলো এবার মাত্রা দেওয়া হয়ে গেছে, এবার ছন্দটা নির্ণয় করে দেখি। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী মাত্রাগুলো এবার বসাবো। বর্ষে এটা একমাত্রা হবে কারণ শব্দের আদিতে রয়েছে, এটাও একমাত্রা। এরকম ভাবে এক 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 এক, এটাও এক এক হবে, এটাও এক হবে। এর পরেরটা দেখো, এই জায়টা কিন্তু দুমাত্রা, তার কারণ এটা সিঙ্গেল একক রুদ্ধ দল। এবার গুণে দেখো কি হচ্ছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তার মানে প্রথমটা 8 প্লাস 8, সেকেন্ডটা 1 2 3 4 5 6 7 8 9 10, সেকেন্ডটা হচ্ছে 10। তারপরেরটা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এটাও কিন্তু 8 প্লাস 8। তারপরেরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এটাও কিন্তু 10। তাহলে 8 প্লাস 8 প্লাস 10, 8 প্লাস 8 প্লাস 10, এই হচ্ছে এই ছন্দটার প্যাটার্ন বা এই ছন্দটার নিয়ম।
তো এই রকম ভাবে প্রত্যেকটা ছন্দ যেটা তোমরা পরীক্ষার হলে করবে, দেখবে সেই ছন্দটা কিন্তু মিলবে, তার প্যাটার্নে মিলবে। এরকম হবে না যে একটা 8, একটা 7, একটা 6, একটা 10 এরকমভাবে এলোমেলো হয়ে যাচ্ছে, তাহলে জানবে তোমাদের ছন্দ কোথাও না কোথাও ভুল হচ্ছে। তো এইভাবে করে প্রত্যেকে মাথা ঠান্ডা করে গুনে গুনে পর্ব ভাগ করে আগে কবিতা পড়ে তার লয় ঠিক করে ভালোভাবে মাত্রা দিয়ে এবং মাত্রা গণনা পদ্ধতিটাকে সুনিশ্চিত করে ছন্দ নির্ণয় করবে, তাহলে প্রত্যেকেই ছন্দে ফুল মার্কস ক্যারি করতে পারবে। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যুক্ত থাকো বাণীপুর শিক্ষাঙ্গনের সঙ্গে পরীক্ষার আগে বাংলা সাহিত্য বিষয়ক নানা রকম হেল্প পাওয়ার জন্য।